নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। সবাইকে তোমাদের নিজস্ব চ্যানেল নলেজ হাবে স্বাগত। উত্তর 24 পরগনার ব্যারাকপুর থেকে সুদীপ কুমার সাহার আর্জিতে আজ আবার তোমাদের সামনে স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজের দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার গল্পটি নিয়ে এসেছি। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম স্কটল্যান্ডের এডিনবার্গে 1859 সালের 22 মে। তার বাবার নাম ছিল চার্লস আল্টামল ডয়েল ও মা ছিলেন মেরি ফয়েল ডয়েল। তার 10 জন ভাই ও বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার মায়ের ছিল বইয়ের প্রতি অনুরাগ এবং তিনি একজন দক্ষ গল্পকারও ছিলেন। হয়তো সেই জন্মাধিকার সূত্রেই স্যার আর্থার কনান ডয়েল একজন দক্ষ গল্পকার হয়ে উঠতে পেরেছিলেন এবং সেখান থেকেই তার অবিস্মরণীয় চরিত্র শার্লক হোমসের সৃষ্টি। স্যার আর্থার কনান ডয়েল মারা যান 7 জুলাই 1930 সালে। দ্য কেস বুক অফ শার্লক হোমস সিরিজের 12টি গল্পের মধ্যে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার গল্পটি অন্যতম। এটি 1924 সালের জানুয়ারি মাসে লন্ডনের দ্য স্ট্যান্ড ম্যাগাজিনে এবং নিউ ইয়র্কের হার্স্ট ইন্টারন্যাশনালে প্রথম প্রকাশিত হয়। তো শুরু করছি স্যার আর্থার কনান ডয়েলের লেখা তার অবিস্মরণীয় সৃষ্টি শার্লক হোমস চরিত্রের এক অভাবনীয় গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। শেষ ডাকে আসা একটা চিঠি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলেন হোমস। মুখের ভাবে কৌতুক ফুটে উঠেছে। পড়া শেষ হলে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন চুপচাপ। শেষ পর্যন্ত ভাবাবেশ কাটিয়ে চমকে উঠলেন। ডক্টর ওয়াটসনকে সামনে দেখে বললেন, রয়েছে, চিঠিতে লেখা আছে চিজম্যানস ল্যাম্বারলি। ল্যাম্বারলি কোথায় ওয়াটসন? ওয়াটসন বললেন, সাসেক্স, হর্সহ্যাসের দক্ষিণে। হোমসের প্রশ্ন, তাহলে খুব বেশি দূরে হবে না, তাই না চিজম্যানস? ওয়াটসনের সংক্ষিপ্ত উত্তর, অনেক পুরনো বাড়ি ও অঞ্চলটার শত শত বছর আগে যারা তৈরি করেছিল তাদের নাম বহন করে আসছে। দেখবে অডলি, হার্ভে আর ক্যারিটস লোকগুলোকে ভুলে গেলেও তাদের নামগুলো এখনও বাড়ির সঙ্গে রয়ে গিয়েছে। ঠিক বলেছ। ওয়াটসনকে নিরুত্তাপ গলায় হোমস বললেন, যাই হোক, কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যাম্বারনিল চিজম্যানস সম্বন্ধে বেশ কিছু তথ্য জানা যাবে। আর যা ভেবেছিলাম চিঠিটা রবার্ট ফার্গুসনেরই বটে। ভালো কথা, উনি তোমার পরিচিত বলে দাবি করেছেন। ওয়াটসন বললেন, আমার পরিচিত? পড়েই দেখো না, বলে হোমস ওয়াটসনের হাতে চিঠিটা ধরিয়ে দিলেন। চিঠিটা পড়তে লাগলেন তিনি। প্রিয় মিস্টার হোমস, আমার উকিলরা এ বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন, কিন্তু ব্যাপারটা এমনই গোপনীয় যে এ নিয়ে আলোচনা করাই কঠিন। ব্যাপারটা আমার এক বন্ধুর, তার হয়েই আমি কাজ করছি। বছর 5 আগে তিনি আশ্চর্য সুন্দরী পেরুদেশিয়া এক মহিলাকে বিয়ে করেন, কিন্তু বিদেশি বলে এবং অন্য ধর্মাবলম্বী বলে স্বামী ও স্ত্রীর মধ্যে স্বার্থ নিয়েই প্রায়ই গরমিল হতো। সেই জন্য তার মনে হয় বিয়ে করাটা ভুল হয়েছে। এর ফলে কিছুকাল পরে হয়তো মহিলাটির প্রতি তার ভালোবাসায় ঘাটতি পড়ে। তিনি অনুভব করতেন তার স্ত্রীর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা তিনি কোনো দিন বুঝতে পারবেন না। ব্যাপার অত্যন্ত দুঃখের, কারণ তার মন স্বামীর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। স্বামীর প্রতি সম্পূর্ণ উৎসর্গীকৃত বলে তাকে মনে হতো। আসলে এ চিঠির উদ্দেশ্য হলো আপনাকে পরিস্থিতিটা সম্বন্ধে ওয়াকিবহাল করানো। এ বিষয়ে আপনার কোনো কৌতূহল জাগছে কিনা সেটা জানা। মহিলাটির মধ্যে অত্যন্ত অদ্ভুত কিছু লক্ষণ দেখা দিতে লাগলো।
যেমনিটি তার সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধ। এমনিতে অত্যন্ত শান্ত আর মিষ্টি স্বভাবের তিনি। ভদ্রলোকের দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর একটি 15 বছরের ছেলে আছে, তবে ছেলেবেলায় এক দুর্ঘটনার ফলে বেচারা পঙ্গু হয়ে যায়। দু একবার দেখা গেছে তার স্ত্রী সম্পূর্ণ বিনা কারণে ছেলেটিকে মারছেন। একবার লাঠি দিয়ে মারার চোটে ছেলেটি অজ্ঞান হয়ে গিয়েছিল। মহিলাটির নিজেরও একটি ছেলে হয়েছে। চমৎকার শিশুটা, বয়স তার 1 বছরের কাছাকাছি। মাসখানেক আগের ঘটনায় তার নার্স কয়েক মিনিটের জন্য ছেলেটির কাছে ছিল না। হঠাৎ তার যন্ত্রণাসূচক চিৎকার শুনে সে দৌড়ে যায় সেখানে। ঘরে গিয়ে দেখে ভদ্রমহিলা ছেলেটির উপর ঝুঁকে পড়েছেন এবং স্পষ্টতই শিশুটির রক্ত পান করছেন। ঘাড়ে একটা ছোট ক্ষতচিহ্ন রয়েছে, রক্তের ধারা সেখান থেকে গড়াচ্ছে। দেখে নার্স এমন ঘাবড়ে যায় যে সে খবর দিতে যায় তার মনিবকে, কিন্তু ভদ্রমহিলার অনুরোধে শেষ পর্যন্ত বিরত হয়। ভদ্রমহিলা তাকে 5টি টাকাও দেন ব্যাপারটা না বলার জন্য। তখনকার মতো ব্যাপারটা ওখানেই সমাপ্তি ঘটে। এর ফলে কিন্তু নার্সের মনে একটা আতঙ্কের ছাপ পড়ে যায় আর শিশুটিকে চোখে চোখে রাখে। শিশুটিকে অত্যন্ত ভালোবাসত সে। তার মনে হয় যে যেমন ভদ্রমহিলাকে লক্ষ্য করছে, ভদ্রমহিলাও তেমনি লক্ষ্য করছে তাকে, এবং যখনই সে কোনো কারণে শিশুটিকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, দেখেছে তার মা শিশুটির কাছে যাওয়ার জন্য ছটফট করছে। দিন নেই রাত নেই নার্স আগলে রাখে শিশুটিকে এবং যেন ভেড়ার ছানার জন্য ওঁত পেতে রয়েছে। ব্যাপারটা হয়তো আপনার কাছে নিতান্ত আজগুবি মনে হবে, কিন্তু আমার অনুরোধ, আপনি দয়া করে ব্যাপারটা হালকা করে দেখবেন না। কারণ একটি শিশুর জীবন ও একটি পুরুষের মতিস্থিরতার উপর নির্ভর করে আছে। তারপর এমন একটা ভয়ঙ্কর দিন এলো যখন তার ভদ্রলোকটির কাছে ব্যাপারটা গোপন রাখা সম্ভব হলো না। নার্ভের স্নায়ুতন্ত্রী একেবারে অচল হয়ে গিয়েছিল নার্সটির। এই উত্তেজনা তার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে যাচ্ছিল। সব কিছু সে একদিন তার মনিবকে বলে দিল। স্ত্রীকে পত্নী হিসাবে ও মা হিসাবে তিনি স্নেহময়ী হিসাবেই জানতেন, কেবল সৎ ছেলেকে সেই আঘাতের কথা বাদ দিলে। সুতরাং কেন তিনি তার নিজের অমন চমৎকার শিশুটিকে আঘাত করবেন? নার্সকে ভদ্রলোক বললেন, এরকম সন্দেহ নিছক পাগলামি ছাড়া আর কিছু না। বললেন, মনিবের প্রতি এহেন অপমানকর উক্তি তিনি সহ্য করবেন না। এইসব কথাবার্তা হচ্ছে, এমন সময় হঠাৎ যন্ত্রণাসূচক চিৎকার শোনা গেল শিশুটির ঘর থেকে। কল্পনা করুন মিস্টার হোমস মনিবের মনের ভাব, যখন দেখলেন তার স্ত্রী হাঁটু গেড়ে ছেলেটির উপর ঝুঁকেছিলেন। উঠে দাঁড়ালেন সেই অবস্থা থেকে, আর ছেলেটির ঘাড়ে আর বিছানার চাদরের রক্তে পুরো ভেসে যাচ্ছে। আর্ত চিৎকার করে তিনি তখন তার স্ত্রীর মুখের ওপর আলো ধরলেন। দেখা গেল তার ঠোঁট ঘিরে রক্ত লেগে রয়েছে। আর কোনো সন্দেহই রইল না ভদ্রমহিলাই শিশুটির রক্ত পান করছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো জবাব দিতে রাজি হলেন না। ভদ্রলোকটি প্রায় উন্মাদ এখন। ভ্যাম্পায়ার তত্ত্ব সম্বন্ধে তিনি বা আমি কিছুই জানি না। নামটা শুনেছি এই পর্যন্ত। অনেক আলোচনা করার ইচ্ছা আছে এ ব্যাপারে। এ বিপদ থেকে ভদ্রলোককে উদ্ধার করতেই হবে। আমি কাল সকালবেলায় সাক্ষাতে আরও সব কথা সবিস্তারে বলবো। আপনি যদি দয়া করে এই কেসটা নিতে রাজি হন, তাহলে টেলিগ্রাম পাঠাবেন আমাকে ফার্গুসন চিজম্যানস লাম্বারলি। তাহলেই আমি কাল বেলা 10টা নাগাদ আপনার বেকার স্ট্রিটের ঠিকানায় চলে আসব। চিন্তাগ্রস্তভাবে ওয়াটসনের দিকে তাকিয়ে হোমস মাথা নাড়লেন। বললেন, তোমার পূর্ণ পরিচয় আমি কোনোদিনই পেলাম না ওয়াটসন। প্রচুর সম্ভাবনা তোমার মধ্যে রয়ে গেছে যা ঠিক মতো চর্চা করা হয়নি। যাও তো, যাও লক্ষ্মী ছেলের মতো টেলিগ্রামটা করে এসো।
আর লিখে দাও আনন্দের সঙ্গেই আপনার মামলা আমরা গ্রহণ করছি। পরদিন সকাল 10টার সময় ফার্গুসন লম্বা লম্বা পা ফেলে হাজির হলেন। ওর গলার আওয়াজ অবশ্য এখনও গম্ভীর ও আন্তরিকতায় ভরা। বললেন, মিস্টার হোমস, আপনার টেলিগ্রাম থেকে বুঝেছি ব্যাপারটা আর পরের বলে চালানো যাবে না। হ্যাঁ, সোজাসুজি আলোচনা করাই সুবিধে, হোমস বললেন। ঠিক বলেছেন, ফার্গুসন বললেন, কিন্তু বুঝতেই পারছেন ব্যাপারটা কত কঠিন হয়ে ওঠে যখন সেই একমাত্র নারী সম্বন্ধে কথা কইতে হয় যাকে রক্ষা আর সাহায্য করার দায়িত্ব আমারই। কি করব বলুন? এমন একটা কাহিনী নিয়ে পুলিশেরও খবর দিতে পারছি না। বাচ্চা দুটোকে তো বাঁচাতে হবে। একেবারে পাগলামি মিস্টার হোমস। এ কি রক্তের সঙ্গে মিশে থাকা কিছু? এমন ঘটনা কি আপনার অভিজ্ঞতায় আর রয়েছে? ঈশ্বরের দোহাই, ঈশ্বরের দোহাই, কিছু উপদেশ আমায় দিন। আমি এর কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। হোমস আশ্বাস দিয়ে বললেন, আচ্ছা, এবার বসে নিজেকে একটু সামলে নিন, তারপর না হয় আমার কয়েকটি প্রশ্নের পরিষ্কার উত্তর দেবেন। ঘাবড়াবেন না, কুলকিনারা হারাবার মতো কিছুই ঘটেনি। সমাধান একটা নিশ্চয়ই করতে পারবো। প্রথমে বলুন, আপনি কি ব্যবস্থা করেছেন? ছেলেরা কি এখনও আপনার স্ত্রীর কাছে আছে? ফার্গুসন বললেন, সে এক বিশ্রী কাণ্ড মিস্টার হোমস। আমার স্ত্রী অত্যন্ত প্রেমপরায়ণা। সমস্ত মন প্রাণ দিয়ে তিনি আমায় ভালোবাসেন। তাই তার এই ভয়ঙ্কর রহস্য আমার কাছে ফাঁস হওয়া পর্যন্ত বলছেন না। আমার ধমকের উত্তর একটাও কথা বলেননি তিনি। এক বন্য হতাশা মাখা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শুধু। তারপর রেগে চলে গেলেন নিজের ঘরে। ভিতর থেকে ছিটকিনি তুলে দিলেন। সেই থেকে একবারও সে আমার কাছে আসেনি। এসেছিল অন্য একজন মেয়ে। মেয়েটির নাম ডোলোরাস। দাসী না বলেই বান্ধবী বলা চলে। সেই তার খাবার দাবার নিয়ে যায়। হোমস বললেন, তাহলে আপাতত ছেলেদের কোনো ভয় নেই, তাই তো? ফার্গুসন বললেন, না, আপাতত নেই। নার্স মিসেস মেসন বলেছেন দিনে রাত্রে কোনো সময়েই সে বাচ্চাটাকে কাছছাড়া করবে না। আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি। কিন্তু বেচারা জ্যাকের জন্য দুশ্চিন্তায় আছি। আপনাকে তো লিখেছি, দুবার তিনি জ্যাককে প্রচণ্ডভাবে মেরেছেন। গতদিনের চিঠিটা তুলে নিয়ে বারবার পড়লেন হোমস। এছাড়া আর কতজন লোক আপনার বাড়িতে আছে মিস্টার ফার্গুসন? 2টি চাকর, বেশি পুরনো নয় সে, ফার্গুসন বললেন। আস্তাবলের কাজে সাহায্য করে একজন, তার নাম মাইকেল। সে আমাদের বাড়িতেই শোয়। আমার স্ত্রী, আমি, আমার ছেলে জ্যাক, শিশুটি ডোলোরাস আর মিসেস মেসন, ব্যাস, আর কেউ নয়। হোমস মন্তব্য করলেন, তাহলে দেখছি বিয়ের আগে আপনি আপনার স্ত্রীকে ভালো করে চিনতেন না, তাই তো? আচ্ছা, এই ডোলোরাস নামে দাসীটি তার কাছে কতদিন ছিল? ফার্গুসনের সংক্ষিপ্ত উত্তর, 7 বছর। হোমস বললেন, তাহলে তো আপনার স্ত্রীকে আপনার চেয়ে আরও বেশি ভালো জানে ডোলোরাস। বলেই কি একটা নোট করে নিলেন তিনি। তারপর বললেন, মনে হচ্ছে এখানে না থেকে ল্যাম্বার্নিতে গেলে আমার কাজের সুবিধা হবে। ভদ্রমহিলা যখন ঘরের মধ্যেই থাকতেন তখন আমাদের উপস্থিতি তার বিরক্তির উদ্রেক বা অসুবিধা হতে পারে। অবশ্য আমরা কোনো সরাইখানায় গিয়েই উঠব। এ কথা মিস্টার ফার্গুসন খুবই খুশি হয়ে বললেন। আমিও এই কথা ভাবছিলাম। বেলা 2টোয় ভিক্টোরিয়া স্টেশন থেকে একটা চমৎকার ট্রেন পেয়ে যাবেন। এক নিরানন্দ নভেম্বরের দিনে ল্যাম্বার্নির চোকসে মালপত্র রেখে সাসেক্সের কাদামাটি ভরা এক দীর্ঘ সর্পিল গলিপথ ধরে শেষ পর্যন্ত ফার্গুসনের নির্জন প্রাচীর ঘেরা গোলাবাড়িতে
হোমস আর ওয়াটসন পৌঁছলেন। প্রকাণ্ড বাড়ি, আশেপাশে বাড়ি ঘর কিছুই নেই। বাড়ির মাঝখানটা অত্যন্ত প্রাচীন, সিঁড়িগুলো ক্ষয়ে ক্ষয়ে বাঁকা হয়ে গিয়েছে। মাঝখানে একটা মস্ত বড় ঘরের ফার্গুসন হোমসদের নিয়ে এলেন। আগুন চমৎকার জ্বলছিল সেখানে। ঘরটার চারদিকে তাকাতে বিভিন্ন তারিখের আর বিভিন্ন জায়গায় এক অদ্ভুত সমাবেশ চোখে পড়ল। দক্ষিণ আফ্রিকার চমৎকার বাসনপত্র আর অস্ত্রশস্ত্র। নিচের অংশটা আধুনিক ধরনের সুনির্বাচিত জলরঙের ছবি আঁকা। নিশ্চয়ই উপরের ঘরের পেরুদেশীয় মহিলাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। হোমস বেশ যত্নের সঙ্গে সেগুলো পরীক্ষা করে দেখছিলেন। ফিরে এলেন দু চোখে গভীর চিন্তা নিয়ে। হঠাৎ বলে উঠলেন, আরে আরে, এক কোণে একটা ঝুড়ির মধ্যে একটা কুকুর শুয়েছিল। খোঁড়াতে খোঁড়াতে মুনিবের কাছে আসতে লাগলো। দেখা গেল হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে। পেছনের পা দুটো ঠিকমতো মাটিতে পড়ছে না, লেজ মাটিতে লুটোচ্ছে। এসেই ফার্গুসনের হাত চাটতে লাগলো কুকুরটা। হোমস বললেন, কি হয়েছে কুকুরটার? ভেটেরিনারি ডাক্তার ঠিক ধরতে পারছে না, ফার্গুসন বললেন। এক ধরনের পক্ষাঘাত হবে হয়তো। মেরুদণ্ডে রক্তক্ষরণ সন্দেহ হয়েছে, তবে সেরে যাচ্ছে ক্রমশ। শিগগিরই ভালো হয়ে যাবে। হোমস প্রশ্ন করলেন এবার, অসুখটা কি ওর হঠাৎই হয়েছিল? হ্যাঁ, মাত্র মাস চারেক আগে, এক রাতের মধ্যে। হোমস বললেন, স্ট্রেঞ্জ। ফার্গুসন অবাক হয়ে বললেন, এর মধ্যে আপনি স্ট্রেঞ্জ কি দেখতে পেলেন মিস্টার হোমস? যা আমি আগে থেকেই ধারণা করেছিলাম তারই সমর্থন, হোমস নিরুত্তাপ স্বরে বললেন। ফার্গুসন অধৈর্যের সঙ্গে বললেন, দোহাই দোহাই আপনার মিস্টার হোমস, বলুন বলুন, কি আপনার ধারণা? আপনার কাছে হয়তো ব্যাপারটা একটা বুদ্ধিগ্রাহ্য সমস্যা মাত্র, কিন্তু আমার জীবন মরণ নির্ভর করছে এর উপর। স্ত্রী একটা খুনি হয়ে উঠেছেন, ছেলে বিপদের সম্মুখীন। এ অবস্থায় আমাকে নিয়ে খেলা করবেন না মিস্টার হোমস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বলুন, কি আপনার ধারণা মিস্টার হোমস? বিরাট প্রাক্তন রাগবি খেলোয়াড় 3/4 ভদ্রলোকের সারা শরীর তখন কাঁপছে। সান্ত্বনার ভঙ্গিতে হোমস তার কাঁধে হাত রাখলেন, বললেন, সমাধান যাই হোক, আপনার পক্ষে তা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে মিস্টার ফার্গুসন। তাই সে যন্ত্রণা থেকে যথাসম্ভব আপনাকে রক্ষা করার চেষ্টা করব। এর বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে এখান থেকে চলে যাওয়ার আগে হয়তো নিশ্চিত করে কিছু জানাতে পারবো আশা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা তাই যেন হয়, ফার্গুসন বললেন। যদি যদি অনুমতি দেন তো ওপরে আমার ঘরে একটু যাচ্ছি, নতুন কিছু ঘটছে কি না জেনে আসি। তিনি চলে যাবার কয়েক মিনিট পর হোমস আবার দেওয়ালের কৌতূহলোদ্দীপক বস্তুগুলো পরীক্ষা করতে লাগলেন। ফার্গুসন যখন ফিরে এলেন, তার বিমর্ষ ভাব দেখে মনে হলো না যে কোনো উন্নতি তিনি লক্ষ্য করেছেন। একটা লম্বা একহারা তামাটে রঙের মেয়ে তার সঙ্গে এসেছে। ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সে মনিবের দিকে। মেয়েটি ভাঙা ইংরেজিতে বলে, তিনি খুব অসুস্থ, কিছুই খেতে চাইছেন না, ডাক্তার ডাকা দরকার, না হলে একা আমি ওর কাছে থাকতে ভরসা পাচ্ছি না। সপ্রশ্ন দৃষ্টিতে ফার্গুসন হোমসের দিকে তাকালেন। হোমস বললেন, আমার সঙ্গী ডক্টর ওয়াটসনকে দেখতে দেবেন তিনি? মেয়েটি বললেন, ওর মত নেবার দরকার নেই, ডাক্তার সাহেবকে আমি নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখানো খুবই জরুরি এখন। মেয়েটির পেছন পেছন ওয়াটসন গেলেন সেই ঘরে। বিছানায় যে মহিলাটি শুয়েছিলেন দেখেই বোঝা গেল তার প্রচুর জ্বর, অর্ধচেতন অবস্থা। তবুও ডাক্তার ওয়াটসন প্রবেশ করতেই তিনি ভীত অথচ সুন্দর চোখের জ্বলন্ত দৃষ্টি দিয়ে ওয়াটসনের দিকে তাকালেন।
তারপর ওয়াটসনকে অপরিচিত দেখে স্বস্তি পেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। তাকে এমন কতকগুলো কথার আশ্বাস দিতে লাগলেন ওয়াটসন, যাতে সে ভরসা হয়। স্থির হয়ে শুয়ে রইলেন তিনি। ওয়াটসন তার নাড়ি পরীক্ষা করলেন। নাড়ি চঞ্চল, জ্বর বেশি বটে, কিন্তু তাহলেও ওয়াটসনের মনে হলো তার এই অবস্থার কারণ শারীরিক ততটা নয় যতটা মানসিক বা স্নায়বিক। মেয়েটি বলে, 2-3 দিন হলো ওর এই অবস্থা। ভয় হচ্ছে আর হয়তো বাঁচানো যাবে না তাকে। রক্তিম সুন্দর মুখে ওয়াটসনের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমার স্বামী কোথায়? ওয়াটসন বললেন, নিচে, আপনার সঙ্গে দেখা করতে চান তিনি। ভদ্রমহিলা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন, চিৎকার করে বললেন, দেখা আমি করব না, কিছুতেই দেখা করব না। তারপরই তিনি জ্বরের ঘোরে ভুল বকা শুরু করলেন। শয়তানের সঙ্গে আমি কি করে পেরে উঠবো একা? শয়তানের সঙ্গে আমি পারবো না, আমি কি করে একা পেরে উঠব? ওয়াটসন আশ্বাস দিয়ে বললেন, না, আমায় কোনো রকম সাহায্য করা কারুর পক্ষেই সম্ভব নয়, এখন কিছুই করার নেই। ওয়াটসন বললেন, এখন আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসেন, এসব ব্যাপারে তিনিও কষ্ট পাচ্ছেন। ভদ্রমহিলা অপূর্ব চোখ তুলে ওয়াটসনের দিকে এবার তাকালেন। রুদ্ধস্বরে বললেন, জানি সে আমার খুব ভালোবাসে, কিন্তু আমি কি তাকে ভালোবাসি না? ভালোবাসি বলেই তো পাছে তার বুক ভেঙে যায়, তাই নিজের শত কষ্ট হলেও তাকে কিছু বলিনি। অথচ তা সত্ত্বেও সে আমার সম্বন্ধে অমন ধারণা পোষণ করে, অমন করে আমার সঙ্গে কথা কইতে পারে। ওয়াটসন পুনরায় আশ্বাস দিয়ে বললেন, এ ব্যাপারে তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন, ঠিক বুঝতে পারছেন না ব্যাপারটা। ভদ্রমহিলা অভিমান মিশ্রিত কণ্ঠে বললেন, ঠিক বুঝতে পারছেন, কিন্তু আমাকে বিশ্বাস করা তো উচিত ছিল তার। ওয়াটসন বললেন, ওর সঙ্গে একবার দেখা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভদ্রমহিলা এবার ক্ষোভে ফেটে পড়ে বললেন, না, কিছুতেই নয়। সেই ভয়ঙ্কর কথা আমি কিছুতেই ভুলতে পারি না, যে দৃষ্টিতে ও আমার দিকে তাকিয়েছিল। আমার উপর কোনো উপকার করাই আপনার পক্ষে সম্ভব নয়, যান আপনি। শুধু একটা কথাই আমার স্বামীকে বলবেন, আমার ছেলেকে আমি চাই, তার উপর সম্পূর্ণ অধিকার আমার আছে। কেবল এইটুকু খবরই আমি আমার স্বামীকে পাঠাতে পারি। এই বলে তিনি দেওয়ালের দিকে মুখ ফেরালেন, আর ওয়াটসনের সঙ্গে একটা কথাও তিনি বললেন না। ওয়াটসন নিচের ঘরে ফিরে এলেন, যেখানে হোমস এবং ফার্গুসন তার জন্য অপেক্ষা করছিলেন। বিষণ্ণভাবে ফার্গুসন ওয়াটসনের মুখ থেকে সব শুনলেন। তারপর বললেন, কি করে আমি বাচ্চাটাকে ওর কাছে পাঠাই বলুন? কেমন করে জানবো কি উদ্ভট খেয়াল কখন ওর মাথায় আসবে? বাচ্চাটার শরীরের ওপর থেকে যখন ও উঠে আসে, তখন ওর ঠোঁটে তখন বাচ্চাটার রক্ত যে আমি দেখেছি নিজের চোখে, তা কি আমি জীবনে ভুলতে পারবো? শিউরে উঠলেন কথাটা মনে পড়তে। মিসেস মেসনের কাছে নিরাপদ আছে, সেখানেই থাকবে। একটা খুব স্মার্ট দাসী বলতে গেলে সেই হলো বাড়ির একমাত্র প্রাণী যাকে এ যুগের বলে মনে হয় আমাদের জন্য চা নিয়ে এসেছিল। সে চা পরিবেশন করছে এমন সময় এক কিশোর সেই ঘরে প্রবেশ করল। লক্ষ্য করে দেখবার মতো ছিল ছেলেটি। তার মুখ সুন্দর, মাথার চুল হালকা নীল, চোখ তার বাবার উপর পড়তে ভাবাবেগে আর আনন্দের ঐতিহ্যে একেবারে জলজল করে উঠল। দৌড়ে গিয়ে সে বাবার গলা জড়িয়ে ধরল। নরম হাতে ফার্গুসন খানিকটা অপ্রতিভভাবে নিজেকে বন্ধনমুক্ত থেকে মুক্ত করে আদর করে তাকে রেশমি চুলে হাত বুলিয়ে বললেন, এসো, আমার এই 2 বন্ধু মিস্টার হোমস আর ডাক্তার ওয়াটসনের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ছেলেটি হোমসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। হোমস বললেন,
আপনার অন্য ছেলেটির কি ব্যাপার মিস্টার ফার্গুসন? তার সাথে একটু আলাপ করা যায় না? ফার্গুসন জ্যাককে বললেন, যা তো মিসেস মেসনকে গিয়ে বলতো খোকাকে নিয়ে আসতে। টলতে টলতে অদ্ভুত ভঙ্গিতে যেভাবে ছেলেটি চলে গেল, ডাক্তারের চোখে ওয়াটসনের বুঝতে অসুবিধা হলো না যে ছেলেটির মেরুদণ্ড দুর্বল। প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে আসতেই তার পেছন পেছন এক রোগা লম্বা স্ত্রীলোক প্রবেশ করল। তার কোলে অপূর্ব সুন্দর এক শিশু। শিশুটির চোখ কালো, চুল সোনালি, স্যাক্সন আর ল্যাটিন দুজগতের আশ্চর্য সমন্বয় তার মধ্যে। বুঝতে অসুবিধা হয় না যে ফার্গুসনের অত্যন্ত প্রিয় ছেলে সে। কোলে নিয়ে খুব তাকে আদর করতে লাগলেন। বিড়বিড় করে বললেন, ভাবুন তো, একবার ভাবুন, এমন ছেলেকেও কি কখনো আঘাত করা সম্ভব? তার ছোট্ট দেবশিশুর মতো লাল ভাঁজ খাওয়া গলার দিকে তাকালেন তিনি। সেই মুহূর্তে হঠাৎ ওয়াটসনের দৃষ্টি হোমসের দিকে পড়ল। এক অদ্ভুত উৎসুক্য তার দৃষ্টি মুহূর্তের জন্য ফার্গুসনের আর শিশুটির উপর থেকে সরে এখন ব্যগ্র কৌতূহলের সঙ্গে ঘরের অন্য কোণে নিবদ্ধ হলো। সে দৃষ্টি অনুসরণ করে ওয়াটসনের শুধু এইটুকুই মনে হলো, হয়তো তিনি জানলা দিয়ে বাইরে বিষণ্ণ ভিজে বাগানের দিকে তাকিয়ে রয়েছেন। একটা সার্সি অবশ্য বাইরে থেকে অর্ধেকটা বন্ধ থাকায় দৃষ্টি ব্যাহত হচ্ছিল, কিন্তু তাহলেও হোমস যে আনমনে সেখানে তাকিয়েছিলেন তাতে সন্দেহ নেই। তারপর একটু মুচকি হাসলেন তিনি। আবার তার দৃষ্টি শিশুটির উপর ফিরে এলো। তার পুষ্ট গলায় একটা কোঁচকানো দাগ দেখা যাচ্ছে। তারপর তার টোল খাওয়া মুষ্টিবদ্ধ হাত দুটো সামনের দিকে বাড়ানো ছিল, তাতে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, বিদায়, অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তুমি জীবন শুরু করলে। নার্স, তোমার সঙ্গে একটু গোপন কথা বলতে চাই। একটু আড়ালে নিয়ে গিয়ে নার্সের সঙ্গে হোমস আন্তরিকতার সঙ্গে কয়েক মিনিট কথা বললেন। তা থেকে শুধু শেষের কটা কথা ওয়াটসনের কানে এলো। আশা করি তোমার দুর্ভাবনা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে। বাচ্চাটিকে নিয়ে চলে গেল সে। হোমস জিজ্ঞাসা করলেন, কেমন লোক এই মিসেস মেসন? ফার্গুসন বললেন, এমনি দেখলে ওকে বিশেষ স্নেহশীল বলে মনে হবে না। ওর মনটা কিন্তু একেবারে সোনার এবং শিশুটির উপর অত্যন্ত অনুরক্ত। হঠাৎ ছেলেটির দিকে ফিরে হোমস অর্থপূর্ণ দৃষ্টিতে মাথা নেড়ে জিজ্ঞেস করলেন, মিসেস মেসনকে তোমার ভালো লাগে জ্যাক? পুত্র স্নেহে অন্ধ ফার্গুসন দু হাতে জ্যাককে জড়িয়ে ধরে বললেন, জ্যাকের আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে? আমার সৌভাগ্য আমি ওর পছন্দের মধ্যে পড়ি। অস্ফুট আওয়াজ করে ছেলেটি তার বাবার বুকে মাথা রাখল। ধীরে ধীরে ফার্গুসন সরিয়ে দিলেন তাকে। গম্ভীর হোমস এবার মুখ খুললেন, সমাধানের দোরগোড়ায় পৌঁছে গেছি ওয়াটসন। অবশ্য বলতে বাধা নেই যে সমাধানে পৌঁছে গেছিলাম বেকার স্ট্রিট থেকেই। পরবর্তী ঘটনাগুলো কেবলমাত্র পর্যবেক্ষণ আর সমাধানের সহায়ক বলতে পারেন। ফার্গুসন ভাঙা গলায় বলে উঠলেন, যদি রহস্য ভেদ করে থাকেন তার আমাকে এই উৎকণ্ঠার মধ্যে রাখবেন না, অনুগ্রহ করে বলুন আপনার ব্যাপারটা কি, আর কিভাবে তা জানলেন সেটা না হয় নাই বললেন। হোমস বললেন, অবশ্য আমি আপনার কাছে ব্যাপারটা বিশ্লেষণ করব, কিন্তু আমার নিজস্ব চিন্তাধারায় ফয়সালার ভার দিচ্ছেন তো? ওয়াটসনের দিকে তাকিয়ে বললেন, ভদ্রমহিলা কি কথা বলার অবস্থায় আছে? ওয়াটসন বললেন, উনি অসুস্থ ঠিকই, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি সব ঠিকই আছে। বেশ, একমাত্র তার উপস্থিতিতে এই ব্যাপারটা পরিষ্কার হওয়া সম্ভব। হোমস বললেন, চলুন আমরা সকলে তার ঘরে যাই। ফার্গুসন বললেন, উনি তো আমার সঙ্গে দেখা করবেন না। হোমস দৃঢ়স্বরে বললেন, আলবাত দেখা করবে। একটা কাগজে কলাইন লিখে বললেন, ওয়াটসন, অন্তত তুমি তো প্রবেশের অধিকার পেয়েছো। তুমি এই চিঠি ভদ্রমহিলার দিকে দিয়ে আসবে। অগত্যা ওয়াটসন নিচে গিয়ে ফার্গুসন এবং হোমসকে উপরে নিয়ে এলেন।
ঘরে প্রবেশের পর ফার্গুসন 2-1 পা বেশি তার স্ত্রীর দিকে এগোলেন। তিনি বিছানার একটু উঁচু হয়ে বসলেন। ইঙ্গিতে বাধা দিলেন তিনি ওয়াটসনের কাছে আসতে। একটা ইজি চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন ফার্গুসন। মহিলাটিকে সম্মান জানিয়ে হোমস বললেন তার পাশে। বিস্ময়ে ভরা বড় বড় চোখ মেলে তিনি হোমসের দিকে তাকালেন। হোমস বললেন, ডলোরাসকে তো আমরা ছেড়ে দিতে পারি। আচ্ছা মিসেস ফার্গুসন, আপনি যদি চান তো না হয় ও থাকুক, আপত্তি করব না। মিস্টার ফার্গুসন, আমি খুবই ব্যস্ত, প্রচুর কাজ আমার হাতে। যাই হোক, এবার কাজের কথায় আসি। প্রথমেই একটা কথা বলি, আপনার মন হালকা করে দিই। আপনার স্ত্রী খুবই ভালো, অত্যন্ত প্রেমময়ী, এবং তারই ওপর বেশি অন্যায় করা হয়েছে। আনন্দের অতিশয্যে চিৎকার করে উঠলেন ফার্গুসন। বললেন, এ কথা প্রমাণ করুন। মিস্টার হোমস, চিরকালের মতো আমি আপনার কাছে ঋণী হয়ে থাকব। হোমস বললেন, প্রমাণ করছি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আর একদিক দিয়ে গভীরভাবে আঘাত করা হবে। মিস্টার ফার্গুসন বললেন, আসে না, কিছু আসবে না, যদি তাতে করে আপনি আমার স্ত্রীকে নির্দোষ প্রতিপন্ন করতে পারেন, আর সব কিছু নিতান্তই অকিঞ্চিৎকর বলে মনে করব আমি। হোমস এবার বিশ্লেষণ শুরু করলেন। আপনি আপনার স্ত্রীকে শিশুটির খাটের পাশ থেকে উঠে আসতে দেখেছিলেন এবং তার ঠোঁটে রক্ত লেগেছিল, তাই তো? মিস্টার ফার্গুসন বললেন, হ্যাঁ দেখেছিলাম। কিন্তু এ কথা কি আপনার একবারও মনে হয়নি যে অন্য কোনো কারণেও কোনো ক্ষত থেকে রক্ত শুষে নেওয়া হতে পারে? এমন এক রানী কি ইংল্যান্ডে ছিলেন না যিনি এই ঘা থেকে বিষ শোষণ করে নিয়েছিলেন? হোমস নিজস্ব ভঙ্গিতে কথাগুলো বলে চলছিলেন। ফার্গুসন বিস্ময় ভরা কণ্ঠে বললেন, বিষ? কি বলছেন মিস্টার হোমস? হোমস এবার পাইপে অগ্নিসংযোগ করে একটু থেমে বললেন, হ্যাঁ মিস্টার ফার্গুসন, সব বলছি। দেখবেন কেমন যেন সব স্বপ্ন বলে মনে হবে। আপনার ঘরের যখন ছোট পাখি মারার ধনুকের পাশে ওই খালি তুনটা আমার চোখে পড়ল, বুঝলাম এ হলো ঠিক যে জিনিসটা আন্দাজ করেছিলাম। ওই একটা তীর কুরারেতে দক্ষিণ আমেরিকার গাছড়া থেকে তৈরি একরকম বিষ, বা ওই ধরনের কোনো ভয়ঙ্কর বিষে ডুবিয়ে কোনো শিশুর শরীরে গেঁথে দিলে মৃত্যু সুনিশ্চিত, যদি না বিষয়টার ক্ষমতা নষ্ট হয়ে থাকে। কুকুরটার অস্তিত্ব অবশ্য আমি আন্দাজ করতে পারিনি, কিন্তু এতে করে আমার ধারণার সমর্থন মেলে। এখন বুঝতে পারলেন, আপনার স্ত্রী এমনই একটা ব্যাপার আন্দাজ করেছিলেন, তাই বিষ প্রয়োগ লক্ষ্য করে শুষে শিশুটির প্রাণ 2 বার বাঁচিয়েছেন। অথচ তিনি এ ব্যাপারটা কিছুতেই আপনাকে জানাতে পারেননি, কারণ তিনি জানেন বড় ছেলেটিকে আপনি আপনার প্রাণের চেয়েও ভালোবাসেন। কথাটা শুনলে আপনার বুক ফেটে চুরমার হয়ে যাবে। মিস্টার ফার্গুসন আঁতকে উঠে বললেন, হ্যাঁ জ্যাকি? হোমস বললেন, এইমাত্র আপনি যখন শিশুটিকে আদর করছিলেন, আমি লক্ষ্য করছিলাম তাকের পেছনে খড়খড়ি দেওয়া জানলার কাছে তার পরিষ্কার ছায়া পড়েছিল। এমন ভয়ঙ্কর ঈর্ষা, এমন নিষ্ঠুর ঘৃণা ছিল তার মুখে, মানুষের মুখে, যা আমি খুবই কমই দেখেছি। ফার্গুসনের চোখে জল, দাঁতে ঠোঁট চেপে অস্পষ্ট স্বরে বললেন, আমার জ্যাকি? হোমস এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক বলছি তো ম্যাডাম? মিসেস ফার্গুসন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন, বালিশে মুখ ঢেকে। তখন তিনি স্বামীর দিকে তাকালেন, বললেন, এ কথা আমি কেমন করে তোমায় বলবো বলো? আমি তো জানি কি সাংঘাতিক আঘাত তুমি পাবে। এই ভদ্রলোক বোধহয় ম্যাজিক জানেন, তাই তিনি যখন লিখে জানালেন সব জানেন, খুশি হলাম আমি। ওদের আসতে বললাম। হোমস এবার ওয়াটসনকে বললেন, আমাদের কাজ শেষ, এবার চলো উঠে পড়ি। হাসতে হাসতে হোমস ও ওয়াটসন ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এই মামলার একটা মাত্র কথা বলার আছে,
যে চিঠিটা থেকে এই কাহিনীটির সূত্রপাত, সে চিঠিটায় এই ছিল শার্লক হোমসের উত্তর। বিষয় ভ্যাম্পায়ার। সবিনয় নিবেদন, 19 তারিখে আপনার চিঠিটা সম্পর্কে বলি। আপনাদের মক্কেল মিনসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের মামলার সমাধান হয়েছে। আপনার সুপারিশ করার জন্য ধন্যবাদ। আপনাদের একান্ত শার্লক হোমস। তো এখানেই শেষ হলো আজকেকার গল্প, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ এখানেই, নমস্কার।